নমস্কার। আজকের ছোট গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সাজ ভেসে গেছে। আগে স্যার, নাম মৈলবাস, নিবাস শাকিন মাদারহাটি, পোস্ট অফিস গোকরণ, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ। ভালো, কি চাই? আগে সাহায্য। সাহায্য? কেন? কিসের? আগে স্যার, বেউলোর দলের ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠক ভুরুকুচকে তাকান। সে আবার কি? সঙ্গে এসেছে মতি চৌকিদার। সবিনয়ে হেসে বুঝিয়ে দেয়, বেউলা লক্ষিন্দর পালা স্যার। প্রচণ্ড বান বন্যে সাজের বাক্স প্যাটরা সব ভেসে গিয়েছে। দেখুন না, দরখাস্তে অঞ্চল প্রধান সব নিকে দিয়েছেন। মৈলবাস দরখাস্তটা আগে দাও স্যারকে। অফিসার বাবুটি কলকাতার মানুষ, সবে চাকরি পেয়ে এই অখদ্দে জায়গায় এসেছেন। খিক খিক করে হাসেন। তাই বলো, তা কি নাম বললে যেন? মৈলবাস শেখ স্যার। অফিসার তাকান লোকটির দিকে। বছর 42-এর মধ্যেই বয়স সম্ভবত। বিশাল শরীর, গায়ে ময়লা হাতা গুটানো রঙিন পাঞ্জাবি, পরনে মালকোচা ধরনের ধুতি, এলাকার মাটির হলদে ছোপ লাগা, পায়ে রবারের ফাটাফুটো স্যান্ডেল এবং কাঁধে তেমনি শ্রীহীন ঝোলা। লোকটার গায়ের রং তামাটে, খাড়া মস্ত নাক, বড় বড় কান, টানা চোখে হতচকিত বিহবলতা, কপালে 3টে ভাঁজ, এক মাথা বাবরি চুল। তিনি ফের হাসেন। তুমি তো শিল্পী তাহলে, আর্টিস্ট? হ্যাঁ। মতি হাসে। মৈলবাসও সাহস পেয়ে হাসে। মতির সলাতেই এসেছে। মতি বলে, হুকুম পেলে এক আসর গেয়ে দেব স্যার। কিন্তু প্রচণ্ড বানে মৈলবাস জুগিয়ে দেয়, সাজ ভেসে গিয়েছে। অফিসার আরামে হেলান দিয়ে বলেন, তো মৈলবাসটা কি বলো তো? পিছনে থেকে তৃতীয় একজন। সে একেবারে তরুণ, কালো বেটে ও কুৎসিত চেহারা, পরনে ধুতি ও নীলচে হাফ শার্ট। ব্যাখ্যা করে দেয়, নাম স্যার মওলা বখশ। অশিক্ষিত লোক সব, কেউ ডাকে মৌলবাস, কেউ মৈলবাস। তুমি কে? আমি স্যার বাহাসতুল্লাহ, দলে বইয়ালি করি। এসব আঞ্চলিক টার্ম ভদ্রলোকের জানবার কথা নয়। মতি সব ব্যাখ্যা করে। বইয়ালি বা বইয়ালি করা মানে প্রম্পট করা। বাহাসতুল্লাহ অল্প স্বল্প লেখাপড়া জানে। সে পালার হাতে লেখা মস্ত খাতা প্রম্পট করে আসরে। তখন তাকে মাথায় হারিকেন চাপিয়ে আলো দেয় যে তার নাম নগেন বাগদি। আঙুলে শিঙ্গি মাছের কাঁটা ফুটে জ্বর হয়েছে বলে আসতে পারেনি। বানের জল নেমে গিয়ে খালে জলায় এখন বেশ মাছ হচ্ছে। দরবার করতে আরও সব এসেছে। যে বেউলো সাজে তার গায়ের রং কালো, হালকা গড়ন, মুখে মেয়েলি ছাদ। বছর 15-16 বয়স হবে। নাম অমূল্য, জাতে বাউরি। আর লক্ষিন্দর, সে না এসে পারে। দল দল করেই তার বউ পালিয়েছে। তালাক দিতে হয়েছে, কারণ শ্বশুর লোকটা ফরাজি সম্প্রদায়ের। তাদের কাছে গান বাজনা হারাম, নিষিদ্ধ। বিয়ের আগে জামাই দলের নিছক সাপোর্টার ছিল। হঠাৎ আগের লক্ষিন্দর খুনের মামলায় জেলে ঢুকলো তো ঢুকলোই, ফিরতে বুড়ো হয়ে যাবে। তখন খোঁজো নতুন নখাইকে। লক্ষিন্দর বা নখাই হবে সুপুরুষ, ঢলঢল রূপ লাবণ্য। আসরে তাকে দেখাবে দ্বারকা নদীর আদিম বিশুদ্ধ আকাশের সেই প্রকৃত চাঁদ। মাদারহাটির ধরণী তহসিলদার আজও বিশ্বাস করেন সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার সাধ্যি নেই পা বাড়ায়। এবং সোনাই ফকির হু হু হেসে বলেছিল, এ চাঁদ কি সে চাঁদ বটে মানিকরা? সেই চির অলৌকিক চাঁদ ঢুকবে আসরে, চাঁদ সদাগরের চোখের মণি। আর চারু মাস্টারের বেহালা শুনে ছৈরদ্দির বিধবা মেয়েটা তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে।
আসরে তখন বিপুল জ্যোৎস্নায় হাজার বছরের গ্রামীণ বিষাদ জেগে উঠবে। সে কি সহজ কথা? খোঁজো সেই আদরের নখাইকে। নখাই মিলেছিল। আকাশ আলী নাম, বাপের নাম আব্বাস হাজি। হজ করেছে, দাঁত পড়েছে, মোড়ায় বসে শনের দড়ি পাকায়। ছেলে নখাই সাজে তো কি করবে? জৈবনে মানুষ বুনো ঘোড়া। বয়স হলে তখন তৌবা করে মক্কা যাবে। ব্যাস। আকাশ আলী হিরো, তাই তার চুলে তেল বেশি, গায়ে আদ্যির পাঞ্জাবি, কিন্তু কুচকে জড়সড়। হাতে ঘড়িও আছে, হজে গিয়ে বাপ এনেছিল। পায়ে কাদায় ভূত কাবুলি চপ্পল, কিন্তু সে বড় লাজুক। পিছনেই আছে, দরজার কাছে। আর আছে নারায়ণবাবু, তবলচি। বাবু মনে বাবু বাড়ির গাঁজাখোর উড়ুক্কু মাস্তান ছেলে। বাড়ি পাশের গায়ে, ভদ্রলোকের গা। বাবা ননী মুখুজ্জে পোস্টমাস্টার ছিলেন। ছেলে নারায়ণ ক্লাস 4এই বেরিয়ে পড়েছে, স্বাধীনতার স্রোতে ভাসমান। মদ তাড়ি গাঁজা ভাং জমিয়ে টেনেছে এই বয়সেই। কিন্তু সেও শিল্পী ছেলে। তবলায় ঠুংরি গাইয়ে ওস্তাদ হাবল গোসাইকে তাক লাগিয়ে দিয়েছিল। গোসাই বলেছিলেন, আয় শালা, সঙ্গ ধর। কিন্তু সমফাকের মুখে গোসাইয়ের থাপ্পড় মারা অভ্যেস। একে তো সব সময় মাথার মধ্যে ভো বাজে। অগত্যা নারায়ণ জুটেছে বেউলো দলে। ব্লক আপিসে দলের সঙ্গে রিপ্রেজেন্টেশনে এসেছে, কারণ সঙ্গে একজন বাবু টাবু থাকা ভালোই, যদি পাতা দেন ওনারা। অফিসার বলেন, তাহলে তুমি চাঁদ সদাগর? মৈলবাস সলজ্জ মাথা নাড়ে। মতি বলে, শুধু তাই নয় স্যার, ও ছিল একসময় এলাকার সেরা পালোয়ান। মালামতে ওর জুড়ি ছিল না। 7খানা মেডেল আছে ঘরে। নতুন গামছা যে কত পেয়েছিল হিসেব নেই। মৌরিগার বাবুরা পেতলের ঘোড়া দিয়েছিলেন। ওনাদের গায়ে হায়ার করে এনেছিল পশ্চিমে পালোয়ান, ভকতরাম নাম। তাকেও ধুলোপিট করেছিল আমাদের মৈলবাস। কিন্তু শরীরে ব্যামো ঢুকলো, এখন ভেতরটা ঝাঁঝরা। অফিসার কেমন করে জানবেন এসব? খরার 2-3টে মাস বৃষ্টির আশায় গায়ে গায়ে মালামো হয় দিনক্ষণ দেখে। একজোড়া ঢোল বাজে। ঢোলের বোল ভারী মজার। চোল ঢিপা কাঠি ঢিপ ঢিপাং, ওই শালাকে চিৎপটাং। জড়াজড়ি 2 জোয়ান মাটিতে দাপাদাপি তুলেছে। গগন পবন দুভাই ঢুলি তাদের ঘিরে দ্রুত তালে বাজাতে থাকে। চিৎপটাং চিৎপটাং চিৎপটাং। এবং একজন চিৎপটাং হলেই ঢোলে তেহাইয়ের শ্বাস ছাড়া আওয়াজটি ওঠে। ডুডুম। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে হাজার গ্রামীণ মানুষ। এই ও ও ও। গায়ের বউঝি চমকে উঠেই হাসে। হাসিটি 1000 বছরের। একদা মৈলবাস ছিল পালোয়ান। পালোয়ান ছাড়া চাঁদ সদাগর মানাবে কেন? সওয়া হাত বুকের ছাতি না হলে কেমন করে বেরোবে ও ভয়ঙ্কর গর্জন? সাবধানে চাংমুড়ি কানি। মাথায় লাল ঝলমলে পাগড়ি, গায়ে লাল রেশমি বেনিয়ান রাং তার কাজ করা, পরনে মালকোচা করা লাল কাপড়, আর হাতে হিনতালের লাঠি। উঁচু হয়ে থাকা মুখ, পাকানো বিশাল গোপ, কপালে লাল ফোঁটা। সাজঘর থেকে হুঙ্কার দিতে দিতে আসরে আসে। জয় শম্ভ, জয় শম্ভ। বলো হে চাঁদ সদাগর, একবার পার্ট বলো শুনি। মতি শশব ব্যস্তে বলে, লজ্জা করছে স্যার, সরকারি আপিস বটে কিনা, আসরে হলে উহু একবার তো শুনি, নইলে কেমন করে বুঝবো যে সত্যি আছে তোমাদের বেহুলার দল? সমস্যা বটে। মতি বলে, 3 পুরুষের দল স্যার। নিবাস আলী গোমস্থা পালাটার নেকেছিলেন আমার কর্তা বাবার আমলে। সেই খাতা এখনো আছে। তা থেকে নকলে নিয়ে চলছে। বিশ্বাস না হলে এনকোয়ারি করে আসুন। বইয়াল বাহাসতুল্লাহ বলে, আমার দাদু এখনো বেঁচে আছে স্যার। তার মুখেই শুনবেন। ছেলেবেলায় তিনি বেউলো সাজতেন। তেমন বেউলো আর হবে না স্যার। মৌরিতলার বাবুদের কেষ্ট যাত্রার দল ছিল। ওনারা 2 বছর আটকে রেখে রাধিকে করেছিলেন। শেষে গা শুদ্ধ লোক আসর থেকে তুলে নিয়ে আসে। খুব হ্যাঙ্গামা হয়েছিল স্যার। বাঁশির মতো গলা, আর চেহারাও স্যার তেমনি। এখন দেখলে মিথ্যে লাগবে। বিরক্ত অফিসার বলেন, ঠিক আছে দেখব ক্ষণ, কিন্তু হবে কি না বলতে পারছি না। এখন এসব ব্যাপার আপাতত বন্ধ।
মৈলবাস অভিমানে মুখ খোলে আবার। লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্দি কেষ্টযাত্রার সাজ কিনতে টাকা পেয়েছে। বাবুদের যাত্রার দল তো সব গায়ে টাকা পাচ্ছে। মনিরুদ্দি আমার ভাইরা ভাই স্যার। সে বললে, তোমরাও পাবে। তাই এলাম, আসতাম না। বানে যে সাজের বাক্স ভেসে গেল। মাদারহাটিতে এক বুক পানি হয়েছিল। এনকোয়ারি করুন, করে দেখুন। অফিসার তাকিয়ে থাকেন, ভাবেন, তারপর একটু হেসে বলেন, চৌকিদার তুমি কিসের পার্ট করো বললে না তো? মতি চৌকিদার। সে সরকারি লোক, পরনে রাজ পোশাক। তার দাপটে মাদারহাটি থরথর করে কাঁপে। তারও কালো মুখে লজ্জার রং ঝলকে ওঠে। মাথা নিচু করে বলে, আমি স্যার সঙাল, সং দিই, কমিক পার্টও করি, লেজ লাগিয়ে হনুমান সাজি, চাঁদ সদাগরের লৌকো ডুবিয়ে দিই, আবার ফটিক চাঁদ কুম্ভকারও সাজি, কখনো বিবেকও হই, গান গাই। বাহ, তাহলে তুমি একটা গান শোনাও। আগে সকৌতুকে অফিসার বলেন, না শোনালে দরখাস্ত পড়ে থাকবে চৌকিদার। অগত্যা একটু কেশে এবং এদিক ওদিক তাকিয়ে মতি সলজ্জ হেসে বলে, বরঞ্চ ফটিক চাঁদের গানটাই গাই স্যার। বেশ, গাও। মতি আচমকা লাফ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে গেয়ে ওঠে, ওকে ডাকলে রে ফটিক চাঁদ পিসে, আষাঢ় মাসে চাক ঘরে না রইয়েছি ঘরে। ওকে ডাকলে রে এ এ এ। আপিস শুদ্ধ তোল পারমনি। এঘর ওঘর কেরানিবাবুরা বেরিয়ে আসেন। বিডিও সাহেব বাইরে। কৃষি অফিসার উকি মারেন। পৌর হেড ক্লার্ক বিরক্ত হয়ে গজগজ করেন। কিন্তু ফাইলের একঘেয়েমি হঠাৎ এক আজগবি ঘটনার তলায় চাপা পড়ে তো মন্দ না। ভিড় জমেছে বারান্দা অবধি। আরে বাবা, এ তো শহরের কেতাদুরস্ত অফিস নয়। মাঠের মধ্যে একতলা কিছু দালান, পিছনে খাল, দিনমান চাষাভুষো লোকের আনাগোনা। আবহাওয়াটাই এরকম। মিছিল, দাবি দেওয়া, রিলিফ, সেচ, সার, কত রকম ফরিস্তি। তার সঙ্গে কালচার, হ্যাঁ ফোক কালচার। জাতীয় সড়কের ধারে এই বাজাডাঙ্গায় এক সময় ফণি মনসা কেয়াঝোপ আর বাজ পড়া তাল গাছ ছিল। সেখানে এখন এই সব বাড়ি আর ফুলবাগিচা। ইউক্যালিপটাসের চিরল পাতা কাঁপে হাওয়ায়। খালের সাঁকোতে জিপের চাকা ঘটঘটাং আওয়াজ তুলে কংক্রিটে গিয়ে উধাও হয়। মাথার ওপর বিদ্যুতের তার। দূর মাঠের দিগন্তে বিশাল মঞ্চের সারি। ফলকে লেখা আছে 11,000 ভোল্ট, সাবধান। তার নিচে মরার মুন্ডু আর দুটো আড়াআড়ি হাড়। তার পাশে নির্ভীক চাষা লাগল ঠেলে, উর্র হট হেট হেট। ততক্ষণে চাঁদ সদাগরও তৈরি। মতির সাহসে সাহস। সামনে এক পা বাড়িয়ে দৈত্যের মতো লোকটা বিকট গর্জে বলে উঠেছে, খবরদার চ্যাংমুড়ি কানি, প্রাণ যদি চলে যায়, পূবের সূর্য যদি ওঠে পশ্চিমে, শিব ছাড়া ভজব না। স্পষ্ট কথা কহে দিলাম। দূর হয়ে যাও, দূর দূর দূর। এবং তারপর যেন পোজ পশ্চার দেখিয়ে বুকের পাশে হাত চেপে চুপ করে গেছে। হো হো করে হাসেন বাবুরা। কেউ কেউ বলেন, বরং বেহুলার গান শোনাও হে। বেহুলা কই, আসেনি? বাউরির ছেলে অমূল্য একটু কেশে এক কানের পেছনে হাত রেখে গেয়ে ওঠে, একো মাসো দুয়োরে মাসো, তিনো মাসো যায় রে সোনার কমলা, জলে ভেসে যায় রে সোনার কমলা। ও কি জলে ভেসে যায় রে সোনার কমলা। সত্যিই বড় মিঠে গলা, সুরে আদিম আবেগ আছে একটা। দু একজন বাবুর ফোক সঙের বাতিক আছে, তারা অভিভূত হন। একজন বলেন, আমাগো পূর্ববঙ্গে মুসলমানেরাও এগুলা গাইতো, আর গাজির গানও ছিল, তখন আমরা সব পোলাপান, এক্কেরে এইটুখানি। সমাজ শিক্ষা সংগঠক বলেন, রিয়েলি আমার ধারণাও ছিল না এসব। মুসলমানেরাও বেহুলা কেষ্টযাত্রা করে। মাই গুডনেস। শরৎ চাটুর্যের ওই এক গহর ছিল। ভাবতুম নিছক গুল, অথচ ভাবা যায় না। মাদারহাটির বেহুলা দলটি মুখ তাকাতাকি করে। 6 মাইল জলকাদার মাঠ ভেঙে এসেছে। সময়টা হেমন্ত। রোদ এখনো কড়া, দরদর করে ঘাম ছড়ায়। সবুজ মাঠ এবার পলির রঙে হলুদ। পচা ধান পাতার কটু গন্ধ ছড়াচ্ছে। গায়ে ফিরে এক দফা কটু কাটব্য শুনতে হবে বুড়োদের। আর কিছু বলার কথা ছিল না। সাজ কেনার সাহায্য চাইতে গেলে এই দুঃসময়ে
ঘরে ঘরে মুখ চুন, খড়ি পড়া চেহারা, রিলিফের পথ চেয়ে উসখুস করছে প্রতীক্ষায়। আর এই দুঃসময়ে কিনা বেউলো দলের সাজ ফেসে গেছে। লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্দি মাস্টার কেষ্টযাত্রার সাজ সাহায্য পেয়েছে। ভালো কথা, সেখানে তো বান বন্যা হয়নি, ডাঙা দেশ, সুখা খরা নেই, ক্যানেলের জলে চাষ হয়। তাই বলে ডুবোদেশ মাদারহাটির তো এ শখ মানায় না। তবে সেজন্যে এদের মুখ তাকাতাকি নয়। স্যার যে গহরের নাম করলেন তাই শুনে তার সঙ্গে চাটুজ্যেও বললেন, এতেই সব প্রাঞ্জল হয়েছে। নতুনগার গহর আলী পাক্কা ছড়াদার অর্থাৎ কবিয়াল। তার গুরু চাটুজ্যে বটেন, তবে শরৎচন্দ্র নন, পূর্ণচন্দ্র। পূর্ণবাবু এখন বুড়ো মানুষ। তার উপর সেবার গাজনে নিজের বিহাইয়ের নামে কেলেঙ্কারির সঙের গান বেঁধে জামাই চটান এবং মেয়ের দুর্ভোগ বাঁধিয়ে বসেন। শেষে অবধি মেয়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছেন, এই শেষ। ওদিকে গহরের রবা বেড়ে যায়। সেই গহরেরও এবার বরাত মন্দ। নতুন গা ডুবেছে। গহর বুক চাপড়ে কেঁদেছে। সদ্য কিনে আনা ব্রহ্মবৈবর্ত পুরাণখানাও সর্বনাশা দ্বারকা ভাসিয়ে নিল। রামায়ণ মহাভারত গেল যাক। ওস্তাদ চাটুজ্জে বলেছেন, আমারগুলো নিয়ে যেও। পদ্মপুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, কালিকা পুরাণ, প্রভাসখণ্ড চেয়ে চিনতে কদিনে ধারে জোগাড় করেছে রমজান দোকানির কাছে। দোকানির কারবার নুন তেলের। যৌবনে শখ ছিল ছড়াদার হবে, হতে পারেনি। কিন্তু শাস্ত্র পুরাণ তত্ত্বে মহাধুরন্ধর সে। বড় বড় কবির আসরে প্রখ্যাত কবিয়ালদেরও আসর থেকে উঠে আচমকা এমন প্রশ্ন করে ঘোল খাইয়ে ছাড়ে। এদিকে সন্ধ্যার নমাজের আজান শুনলে মাথায় টুপি দিয়ে মসজিদে যায়। তার 3 ছেলেও ওর সব তত্ত্বে বিশারদ। বোলানের দল করেছে। তারা আসরে প্রতিপক্ষকে কাবু করতে চায়। পাল্টা কাবু হলে বাপের কাছে দৌড়ে আসে। হ্যাঁ গো, কুশ ঘাসের জন্ম কিসে বলে দাও তো শিগগির। রমজান হেসে বলে, বরাহ অবতারের 3 গাছা লোম তুলে রেখেছিলেন মহামুনি বাল্মীকি, তাই থেকে কুশ। তবে পাল্লাদারকে সুধস্ত বাবা। আদিতে যখন নিরাকার, তখন ভগবান ভাসলেন বটপত্রে। বটগাছ নিরাকার ব্রহ্মাণ্ডে তাহলে এলো কোত্থেকে? এমনি সব পৌরাণিক রহস্যের জগতে বাস তাদের। একখানা ব্রহ্মবৈবর্ত পুরাণ বন্যায় ভেসে গেলে একটা রহস্যময় ভূভাগ হারিয়ে গেল সামনে থেকে। সবে সৃষ্টি বর্ণনাটা পড়া হয়েছিল গহরের। এই দুঃসময়ে 10টা টাকা পাবে কোথায়? তল্লাটে একখানা আছে বটে, তার খোঁজ গহর রাখে। গুনুটির মুকুন্দ রাজবংশীর। একবার মেডেল আর কলা আসরে ঝুলিয়ে কবির লড়াই চলেছে ঈশানপুরের মেলায়। বিপক্ষ কবিয়াল প্রশ্ন করেছে, ব্রহ্মার কন্যার নাম কি? জবাব জানে না গহর। রসিক শ্রোতা মুকুন্দ আসরেই বসেছিল। বলেছিল, নামটা আম্ম জানি, পেটে আসছে, মুখে আসছে না। ঘরের শাস্তর আছে আমার, না বলতে পারলে কলা পাবে গহর। কাকুতি মিনতি করে মুকুন্দকে রাজি করালো। দুজনে চুপি চুপি শেষ রাতে জল কাদা ভেঙে গুনুটি গেল। লম্ফ জেলে নামটা খুঁজল। সন্ধ্যা। দুজনে আসরে ফিরল আবার। গহর সেবার মেডেল পেয়েছিল। সেই থেকে দুজনে বড় ভাব, কিন্তু ওই পর্যন্তই। মুকুন্দ প্রাণ গেলেও বই হাতছাড়া করবে না। এসব খবর কিছু গোপন থাকে না তল্লাটে। গাইয়ে বাজিয়েদের কাজ মানুষ নিয়ে, মানুষের সঙ্গে। আবেগবান হৃদয় সহজেই সব গলগল করে উগলে দেয়, সমস্যা বা সুখ দুঃখ। কে না জানে সর্বনাশা বানের পর গহর হাহাকার করে বলে বেড়াচ্ছে, আমার মাঘ ছেলে ভেসে গেল না কেন, আমি ভাসলাম না কেন, হায় রে হায়, আমার বুকের নিধি ভেসে গেল। তাহলে কি সরকার বাহাদুরের দয়া হয়েছে হতভাগা ছড়াদারের প্রতি? মাদারহাটির সাংস্কৃতিক প্রতিনিধিরা মুখ তাকাতাকি করে, খুশি হয়, আশা জাগে। মতি চৌকিদার বলে, গহর টাকা পেল স্যার। শুনেই অফিসার হো হো করে হাসেন। এত জোরে হাসেন দল শুদ্ধ চোখে পলক পড়ে না। এ হাসি কিসের বোঝে না তারা। একটু পরে হঠাৎ গম্ভীর হয়ে তিনি বলেন, গহরকে চেনো? মতি বলে, চিনি স্যার, নতুন গার, উঠতি কবেল, ভালো গায়। অতি গম্ভীর অফিসার মাথা দুলিয়ে বলেন, সে গহর নয়। যাগে শোনো, এখন তো ফ্ল্যাড রিলিফের সময়। এখন কালচারাল ব্যাপারে টাকা পয়সা দেওয়া আপাতত বন্ধ। কয়েক মাস যাক, এসো দেখব ক্ষণ। সকাতরে মৈলবাস বলে,
সামনে মাসে নবান্ন হবে স্যার, তখন বায়না পাবো। কী নিয়ে গান করব? নবান্ন? উনি একটু হাসেন আবার। ধান তো পচে গেছে, নবান্ন কিসের? গতিক বুঝে মতি ব্যাখ্যা করে, ডুবোদেশে বান হয়েছে, কিন্তু ডাঙা দেশে তো ধান হয়েছে স্যার, সেখানে নবান্ন হবে। মাদারহাটির বেউলো না শুনে নবান্ন হবেই না। খুব নামকরা দল, অঞ্চলে বেধান। অফিসারটি ঘড়ি দেখে বিরক্ত হলো এবার। যারা বায়না দেবে তাদেরই বলোগে না বাবা, আপাতত কোনো উপায় নেই। আচ্ছা তোমরা এসো, আমি বেরোবো। সামনে অঘ্রাণ। এবার অঘ্রাণে ডাঙা দেশে অর্থাৎ উঁচু মাটির এলাকায় শুভ দিন বেছে বেছে নবান্ন উৎসব হবে গায়ে গায়ে। হিন্দু মুসলমান সবারই উৎসব। মুসলমানরা জামাই আনবে, কত খাওয়া দাওয়া হবে। হবে না শুধু মাদারহাটি, নতুন গা, নপাড়া, রামেশ্বরপুর এলাকার বানভাসা গাগুলোতে। পচা ধানের কটুগন্ধে বাতাস ভরা এখানে। বাবুরা লঙ্গরখানা খুলেছেন ইতিমধ্যে অনেক জায়গায়। টেস্ট রিলিফের কাজও চলছে অল্প স্বল্প। মাদারহাটির কাদা এখনো শুকোয়নি। ধসে যাওয়া ঘরের উঠোনে অনেক পরিবার খয়রাতি তেরপলের তলায় বাস করছে। কিছু জোথ জমিওয়ালা গেরস্থর উঁচু ভিটের বাড়ি এখনও টিকে আছে। বেউলো দলের 2-4 জনেরও দৈবাত টিকেছে। ঘর গেছে স্বয়ং চাঁদ সদাগরের, তার ঘরেই ছিল সাজের বাক্স। গায়ের শেষে ঢালু জমিতে তার বাড়ি। নিশুতি রাতে আচমকা বিলের জল হু হু করে এসে ধাক্কা মেরেছিল। কোনো মতে বউ আর 4-5টা কাচ্চা বাচ্চাকে জানে বাঁচাতে পেরেছিল। তার প্রায় সবই ভেসে গেছে, কিন্তু গতর আছে যখন সব করে নেবে। আবার ঘর বানাতে পারবে, জমিতে চৈতালি ফলাতে পারবে, তাই সে নিয়ে ভাবনা নেই। ভাবনা সাজ ভেসে গেছে। 150-200 টাকার কমে এ বাজারে পুরো সাজ হবে না। কিছুটা চাঁদায়, কিছুটা কয়েক আসরের বায়নার টাকা জমিয়ে আগের বছর নতুন সাজ কেনা হয়েছিল। হারমোনিয়াম, তবলা, ঢোল কত্তালগুলো ভাগ্যিস ছিল আকাশ আলীর বাড়ি। উঁচু ভিটে তাদের। সামনের খামার বা উঠোনটাও উঁচু। সেখানে বৃষ্টিহীন রাতে রিহার্সাল চলে, তাই ও বাড়ি ছিল যন্তরগুলো। যদি সাজের বাক্সটাও রাখা হতো সেখানে, এই বিপদ ঘটত না। তবে এখন আর পোষতে কি হবে? বিনি সাজে গাইতে গেলে কেউ শুনবেই না বালা। কেন শুনবে? নগদ 5 টাকা বায়না, 3 ধামা মুড়ি, আধ টিন গুড়, তার ওপর বিড়িও আছে। দূরের গা হলে তো ডাল ভাতও খাওয়াতে হয়। এত সব খরচ করে লোকে সাজের ঝলমলানি দেখবে না। তাছাড়া তলোয়ার, হায় হায়, ও দুটো বাক্সের মধ্যে ভরা ছিল। মুকুট ছিল, ঝকমকে ত্রিশূল ছিল, বল্লম ছিল, পুঁতির মালা ছিল। হা বাবা, আল্লাহ ভগবান, এর চেয়ে চাঁদ সদাগরকে ভাসিয়ে নিলি না কেনে? মাঠের পথে দলটা গায়ে ফিরে চলেছে, হতাশ, ক্লান্ত, চুপচাপ। মৈলবাস মাথাটা ঝুলিয়ে হাঁটছে সবার পিছনে। তার মনে অপরাধ বোধ প্রচণ্ড। তার ঘরেই তো সাজের বাক্স ছিল। এখন ব্যর্থ দরবারের পর সেই অপরাধ বোধ আরও তীব্র হচ্ছে। চাঁদ সদাগর সে, তার আত্মায় দাঁড়িয়ে আছে এক অহংকারী উদ্ধত বিশাল পুরুষ। ক্রমশ দিনে দিনে সে তাকে দেখতে পেয়েছে। আসরে জনমণ্ডলীর সামনে যখন সেই ভিতরের পুরুষ পা ফেলে হাঁটে সাজঘর থেকে আসরে, তার মনে হয় কাকেও পরোয়া করার নেই। গায়ে সাজ চড়ালে দফাদার, কনস্টেবল, দারোগা, এসডিও, ম্যাজিস্ট্রেট বাহাদুর, তাবৎ সরকারি ব্যক্তি ও ক্ষমতাকে সে গ্রাহ্যই করবে না। আর তখন সে তো এ যুগের মানুষ নয়। তখন তার 7 ছেলে 7-7টা বাণিজ্য তরী নিয়ে সমুদ্রে চলেছে। তরী ডুবে যাওয়ার খবর দিয়েছে বিবেক, তো কিসের পরোয়া? জয় শম্ভো, জয় শম্ভো। চ্যাংমুড়ি কানিকে পুজো করবে তাই বলে হাতের হিনতাল যষ্টি নাড়া দিয়ে গর্জন করেছে সে। তার ঠোঁটে ঘৃণা, চোখে ঘৃণা। এখন বাবুই হও, লাট বেলাটি হও, তফাৎ যাও। চাঁদ সদাগর জানে শুধু একজনকে, তিনি শম্ভু, শিব, দেবাদিদেব মহাদেব। এই ভাই বইয়াল, আস্তে, পাঠ মুখস্থ আছে? গায়ে সাজ চড়ালেই সব মুখের ডগায় ভেসে আসে। সাজ চড়ালেই তাকে সে এসে ভর করে, যে মাথা নোয়াতে জানে না। সাজ চড়িয়ে সে স্পষ্ট দেখতে পায় কঠিনতম লোহার বাসর ঘর। দেয়াল ঘুরে হিনতাল কাঠ কাঁধে নিয়ে পাহারা দেয়। হায়, সেই ঘরে ছিদ্র ছিল। সোনার নখায় নীলবর্ণ হলো। চাঁদ সদাগরের মাথা ঝুলে পড়ে। আহ আহ, আহা, কি হলো হে মৈলবাস? পাট বুলো নাকি? মতি চৌকিদার পিছন ঘুরে বলে। কেউ কেউ হাসে,
মৈলবাস বলে, না। কি বলছো মনে হলো? একটা কথা ভাই চৌকিদার, বলো। এখন নিজেদের ভাষায় কথা বলছে ওরা। এ তো বাবু ভদ্রজনের সঙ্গে কথা বলা নয়, আপিস কাছারিও নয়। এখন মাতৃভাষায় না বললে সুখ নেই। ওকে চুপ করে থাকতে দেখে মতি আবার বলে, বুলো হয় কথাটা। যদি সাজের বাক্সটা আকাশের ঘরেই থাকতো। মতি ভৎসনা করে, আবার ওই কথা, সেই এক কথা। দুঃখটা মলেও যাবে না ভাই। আবার কিনবো, ভগবান মুখ তুলে তাকাক। চুপ করে যায় বিশালদেহী মানুষটা। আবার ভেসে ওঠে কিছু প্রতিচ্ছবি। স্বামী আনার তলায় হ্যাসাগের শনশন শব্দ ভাসে। চারপাশে মুগ্ধ শ্রোতা, চারু মাস্টারের বেহালা বাজে করুণ সুরে। আর সাজঘর থেকে ঝলমল লাল পোশাকে হিনতালের লাঠি নেড়ে এগিয়ে আসে চাঁদ সদাগর। কি তার রূপ! মুহূর্তে আসর চুপ। কেঁদে ওঠা বাচ্চার মুখে মায়ের থাবা পড়ে। জয় শম্ভো, জয় শম্ভো, যেন আকাশে মেঘ ডাকে। সাজের বাক্সটা আবার। তোমার মাথাটা খারাপ হয়ে যাবে মৈলবাস, সাবধান। আবার চুপ। ক্রমশ মাঠ ধাপে ধাপে নেমে গেছে নাবাল অঞ্চলের দিকে। দেখতে দেখতে সূর্য ডুবেছে। ধূসর আলোয় দূরের গ্রাম কালো হয়ে আসছে। ধান পচার গন্ধ, পলির গন্ধ, মরা জানোয়ারের হাড়গোড়ের গন্ধ। নাক ঢেকে দলটা চুপচাপ থাকে। সবার পিছনে মৈলবাস। এবং একটু পরেই আহা হাহা। মতি একবার ঘোরে, কিন্তু কিছু বলে না। কি বলবে? হাহাকার তো তার বুকেও কম জমে নেই। ডাঙা দেশে নবান্নের মরশুম এবার তাদের ফাঁকা যাবে। অন্য দল এসে গাইবে, তারা হবে শ্রোতা। গভীর ঈর্ষায় চনমন করবে। ফটিকচাঁদ কুমোর তার মতো করুক না, কে করে? তার মতো হনুমান সাজুক না, কে সাজে? আবার পিছনে ডুকরে ওঠা চাপা ক্ষেপ। হা হা হা। মতি চৌকিদার অফিসারকে বলেছিল, এখন শরীরে ব্যামো, ভেতরটা ঝাঝরা। ঝাঝরাই বটে। 7 বছর ধরে মৈলবাস চাঁদ সদাগরের পার্ট করে আসছে। এ 7 বছর সে মালামো লড়েনি। 7 বছর আগের জ্যৈষ্ঠে তার শেষ লড়াই হয়েছে গঙ্গার পূর্ব পারের প্রখ্যাত কুস্তিগির মোহিনীবাবুর সঙ্গে। কী সব মারাত্মক প্যাচ জানত মোহিনীবাবু। এমনভাবে ফেলে দিল যে তারপর বাড়ি ফিরে থুথুর সঙ্গে রক্ত ওঠে। প্রথমটা গ্রাহ্য করেনি, পরে বুকে ব্যথা বাড়লে ডাক্তার দেখিয়েছিল। বুকের ছবি তুলতে হয়েছিল। পাঁজরের একটা কাঠি ভেঙে গেছে। সেই ভাঙা পাঁজর নিয়ে 7 বছর কাটাচ্ছে। কলজেতেও একটু দাগ পড়েছে। এখনও গতর খাটতে মাঝে মাঝে টাটানি টের পায়। বোঝা তুলতে কষ্ট হয়। জোরে চেঁচাতে গিয়েও দম আটকায়। অথচ যেদিন থেকে চাঁদ সদাগরের সাজ গায়ে চড়ালো, যেন ভাঙা ঝাঝরা শরীরের মধ্যে এসে দাঁড়ালো এক বিশাল শক্তিধর পুরুষ। যতক্ষণ সাজ গায়ে থাকে ততক্ষণ সে সেই বীর্যবান দুর্ধর্ষ পুরুষ। মেঘের মতো হাঁকলেও দম আটকায় না। আসরে দেবী মনসার সামনে ভাঙা পাঁজরে হাতের থাপ্পড় মেরে সগর্জনে বলে, 7টা পুত্র সন্তান আমার, 7খানি বক্ষের পাঁজর। ভাঙবি তো ভাঙ রে বুড়ি চ্যাংবুড়ি। তবু কভু ভুরুক্ষেপ নাই। সামনের মাটিতে জোরে লাথি মারে সে। টেরই পায় না কলজেটা চড়াত করে ওঠে কিনা। কিন্তু আসরের পর দিনে মাঠের জমিতে হাল বাইবার সময় হঠাৎ খামচানি ব্যথা বুকের মধ্যিখানে। হাত চেপে সে বলদ ডাকায়, ইর হেট হেট। সেই ব্যথাটা এতক্ষণে অন্ধকার মাঠে জেগে উঠেছে। মৈলবাস কোকিয়ে উঠছে পাঁজরে হাত চেপে। হা হা হা। মতি ভাবছে, সাজের বাক্সর দুঃখে ককাচ্ছে লোকটা। বাহাসতুল্লাও তাই ভাবছে। আকাশ আলী, নারায়ণবাবু আর সবাই। জল কাদায় পা ফেলার শব্দ উঠছে। চারদিকে জোনাকি উঠছে। দূরে শেয়াল ডেকে উঠল। খালে 1 কোমর জল। একে একে পার হয়ে যায় সবাই। ওপারে বাঁধ। জায়গায় জায়গায় ধসে গেছে আর মোটে 1 মাইল দূরে গা। বাঁধে উঠে মতি চৌকিদার বলে, এসো বিড়ি খেলি। দেশলাই জালে কেউ কেউ বিড়ি ধরায়। বইয়াল বলে, চাঁদ সদাগর, বিড়ি লাও হে। মতিও ডাকে, কই হে নখাইয়ের বাপ, ধুয়ো মুখ করো। আকাশ ভরা নক্ষত্রপুঞ্জ এই হেমন্তের রাতে। বাঁধের ওপর শুকনো মাটিতে বসে পড়েছে সবাই। নক্ষত্র দেখতে বিড়ি টানছে। পাশে জুতো রেখেছে। কাপড় উরুর ওপর গোজা। যা জলকাদা, নিচে ঘন পাটবন। বন্যায় গলা অবধি ডুবেছিল। অন্ধকার পাটবনের ওপর জোনাকির আলো।
আকাশালী দেখতে দেখতে ডাকে, পিতা ঠাকুর, উই দেখো তোমার সাজ। আবার মুখ তুলে আকাশ দেখে আকাশালী বা লক্ষিন্দর হাসতে হাসতে ডাকে, পিতা ঠাকুর হে, পরবে নাকি উই সাজ, নকশাখানা দেখো। রসিকমতি রসিকতায় সাড়া দিয়ে বলে, তোমার পিতা ঠাকুরের নাল রং পছন্দ। সেবারে খাগড়ার বাজারে সাহাবাবুর সাজের দোকানে আমার পছন্দ হলো একখানা জামা, ওই রকম কালোর ওপরে সোনালি কাজ করা, বুঝলে, খাঁটি বেলবেট। আমি বললাম দাম তো 50 টাকা। তো বললাম, মৈলবাস, টাকা থাকলেই শাহটাই লিতাম, তোমাকে যা মানাতো। হু ঘাড় নেড়ে বললে, আমার নাল রং পছন্দ। বইয়াল বলে, পালোয়ান লাল রঙেরই ভক্ত। আকাশ ফের ডাকে, কই বাপ পিতা ঠাকুর, নখাই এত ডাকছে, কথা বলো না কেনে? তারপর খোঁজ পড়ে যায়, সবাই ডাকাডাকি করে, দলে তো নেই, কখন পিছিয়ে পড়েছে দেখ দেখি। মতি চেঁচিয়ে ডাকে, মৈলবাসে, হেই। অন্ধকার স্যাঁতসেঁতে জলকাদার পৃথিবীতে ডাকটা কেঁপে কেঁপে মিলিয়ে যায়। ওই পরিব্যাপ্ত অন্ধকারে কোথায় একা থেকে গেল এক অভিমানী ক্ষুব্ধ সাজহীন বিশাল পুরুষ। ফটিক কুম্ভকার, নখাই আর বইয়াল খালের জলে নামে। পাড়ে উঠে তিনজনে এক গলায় ডাকে, হেই। আলের পথে পা বাড়াতেই ঠোক্কর খেয়ে মতি পড়ে যায়, চেঁচিয়ে ওঠে, মৈলবাস, ও মৈলবাস, পড়ে আছো কেনে ভাই? কি হলো তোমার? কি হয়েছে? নখাই দেশলাই জালে, মুখের ওপর ঠোঁটের দুপাশ রক্ত নিয়ে হাঁপাচ্ছে বিশাল সেই পুরুষ, নাকি বিশাল সেই পুরুষের খড়মাটির টাট। সাজহীন অনেক কষ্টে বলে, পা পিছলে পড়েছিলাম, আমি বাঁচব না, হে বাঁচব না। মতি কেঁদে কেটে বলে, রেতের বেলা জল কাদার রাস্তায় অমন করে হাঁটে ভাই? বুয়েছি বুয়েছি, উই কথাটাই তোমাকে খেলে হে, উই ভাবনাটাই তোমার বিনেশ করলে। আ হা হা। তিনজনে ধরাধরি করে বয়ে নিয়ে চলে চাঁদ সদাগরকে। পাঁজর ভাঙা, কলজে দাগ ধরা শরীর থেকে গভীরতর দুঃখের মতো রক্ত গড়ায় কষবে। এবার প্রকৃতি নিজের হাতে তাকে শেষবার লাল পোশাক পরিয়ে দিচ্ছেন। তবু সে বিড়বিড় করে বারবার, সাজের বাক্সটা ভেসে গেল হে, সাজের বাক্সটা। নমস্কার। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।